ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ প্রায় 2 মাস পরে আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। বিভিন্ন ব্যস্ততার কারণে টাইম হয়নি। যাই হোক, তো প্রথমত আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো এক্সামের ব্যাপারে, বিশেষত পিবিএসসির ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা জানিও। আমি যতটুকু জানি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বিভিন্নজন বিভিন্ন কোয়েশ্চেন করেছো, আমি সেই কোয়েশ্চেনগুলোর মোটামুটি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের মোটামুটি একটা ক্লারিফিকেশান চলে আসে। প্রথমত প্রথম যে কোয়েশ্চেন লিখেছো বৈশালী, যে বিভিন্ন যে আগের বছরের যে পিওয়াইকিউগুলো ছিল সেইগুলো যেমন সলভ করেছিলে এইবারটা করে দিতে, আমি 2025-এরটাও করে দেবো। একটু টাইম লাগবে, আমি 2025টাও ইউটিউবে আমি আপলোড করে দেব, ঠিক আছে? আচ্ছা, এমসের পোস্ট বেসিক বিএসসি নার্সিং উইদাউট রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করা যায় কিনা? দেখো, এমসের পোস্ট বেসিক যেটা হয় আমি তার শিডিউলও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। যে এমসের একটা পোস্ট বেসিকের রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়েছে, এখানে তোমরা দেখতে পাবে যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে বা এমসের তরফ থেকে, যেখানে দেখো দেওয়া আছে যে আমাদের যে সমস্ত পোস্ট বেসিক কোর্সগুলো রয়েছে বা এমএসসি নার্সিংয়ের যে কোর্সগুলো রয়েছে তার একটা তোমার নোটিফিকেশান দিয়েছে। এখানে দেখতে পাবে যে জেনারেশন অফ কোড ফর ফাইনাল রেজিস্ট্রেশন অফ বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিং পোস্ট বেসিক বা বিএসসি প্যারামেডিক্যাল কোর্স, অর্থাৎ যে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের 2026-এর জন্য যে রেজিস্ট্রেশন সেটা কবে থেকে শুরু হবে না 17 তারিখ থেকে, এপ্রিলের 17 তারিখ থেকে তোমাদের কি শুরু হবে না হচ্ছে তার রেজিস্ট্রেশন শুরু হবে এবং সেটা ক্লোজ হবে 15ই তোমার হচ্ছে মেতে, ঠিক আছে? তাহলে 17/4 থেকে তোমার 15/5 পর্যন্ত তোমাদের পিবিএসসির এমসের পিবিএসসির যে তোমাদের ভ্যাকেন্সি থাকবে বা যেটা সিট থাকবে সেটার জন্য যে এক্সামের যে রেজিস্ট্রেশন সেটা তোমার 17/4 থেকে 15/5 পর্যন্ত তোমরা করতে পারবে, ঠিক আছে? তো এবং তোমরা যদি করতে চাও কেউ এমসের পিবিএসসি, তো অবশ্যই রেজিস্ট্রেশন তো লাগবেই, ঠিক আছে? রেজিস্ট্রেশন ছাড়া তুমি এমসের পিবিএসসিতে বসতে পারবে না। যে কোয়েশ্চেনটা করেছিলে তাই সেই অ্যান্সারটা পেয়ে যাবে নিশ্চয়ই। আচ্ছা, তারপর কি কোয়েশ্চেন করেছো? তারপর জিজ্ঞেস করেছো যে জেইপিবিএনের টেন্টেটিভ ডেট তো দিয়েছে, তাহলে কি এক্সাম ডিলে হতে পারে? দেখো, প্রথমত আমি তোমাদের বিভিন্ন যে এক্সাম ক্যালেন্ডার ডব্লিউবিজেই পাবলিশ করেছে সেখানে দেখতে পাবে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জেইপিবিএনের কিন্তু ক্যালেন্ডারও কিন্তু পাবলিশড করেছে, জেইপিবিএনের কিন্তু ক্যালেন্ডার পাবলিশড করেছে। এবং এখানে দেখতে পাবে যে পোস্ট বেসিকের যে ক্যালেন্ডার পাবলিশড করেছে সেখানে রেজিস্ট্রেশন বলছে তোমার হচ্ছে 1/4 থেকে শুরু হবে, ঠিক আছে? মানে নেক্সট মান্থের 1 তারিখ থেকে শুরু হবে তোমার রেজিস্ট্রেশন এক্সামের জন্য, এবং টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছে 7/6/2026, ঠিক আছে? তো টেন্টেটিভ এক্সাম ডেট 7/6/2026 এবং পরের মাসের 1 তারিখ থেকে তোমার রেজিস্ট্রেশন শুরু হবে। এবার তোমার যে কোয়েশ্চেনটা তুমি দিয়ে বলেছো যে এক্সাম কি ডিলে হতে পারে, দেখো এক্সাম ডিলে হতে পারে বা হতে পারে না সেটা নিয়ে ভেবে লাভ নেই। আগের বারের যদি আগের ইয়ারের কথা বলি আমি, সেক্ষেত্রে বিভিন্ন কারণ ছিল, সেক্ষেত্রে এক্সাম ডিলে হয়েছিল, ঠিক আছে? সেটা প্রায় অক্টোবরের দিকে মেবি চলে গেছিলো, তো সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। বা তার আগের বারেও মনে হয় কিছুটা ডিলে হয়েছিল, বাট এ সমস্ত ভেবে লাভ নেই। এখন আমাদের ক্ষেত্রে যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যেহেতু একটা এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করেছে ডব্লিউবিজেই, তো সেক্ষেত্রে সেই এক্সাম ক্যালেন্ডারকে মেনেই তোমাদেরকে কিন্তু পড়াশোনা বা প্রিপারেশান চালিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার মনে হয় না টেন্টেটিভ এক্সাম ডিলে হবে বা হবে না, সেটা অনেকটা পরের ব্যাপার। তো আমার মনে হয় তোমরা যেমন প্রিপারেশান করছো তেমন কন্টিনিউ করে যাও, ঠিক আছে? দ্যাটস বেটার। ওকে, টোটাল সিট ফর ফিমেল ক্যান্ডিডেট, আমি এই সিটের ব্যাপারটা আমি একটু পরে আসছি, পুরো ডিটেলস আমি বলে দেবো। আচ্ছা, পিবিএসসি অ্যাডমিশন হওয়ার সময় কি আমার অরিজিনাল জিএনএম ডকুমেন্টের রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো কি জমা নেয় কলেজ? না, কলেজ কোনো ডকুমেন্টস তোমার জমা নেবে না। ইন কেস অফ যদি গভর্নমেন্ট কলেজ বলি তো কোনো প্রসঙ্গই নেই, প্রাইভেট কলেজের এরকম কোনো ব্যাপার নেই বলেই আমি জানি, ঠিক আছে? আর একটা যেটা সবথেকে বড় তোমাদের কোয়েশ্চেন, যে আমাদের যারা রিসেন্টলি পাস আউট হয়েছো 2025-এ যারা পাস আউট হয়েছো তাদের সবথেকে বড় একটা কোয়েশ্চেন হচ্ছে আমি কি রেজিস্ট্রেশন নেই, আমি কি তাহলে পিবিএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবো? অবভিয়াসলি তুমি পিবিএসসির জন্য অ্যাপ্লাই করতে পাবে,
পিবিএসসি যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন তোমার কোনো জায়গাতে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে না। তুমি অ্যাজ আ ফ্রেশার তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম হবে না। পিছনে যে সমস্ত বছরগুলো, যদি আমি আমার নিজের কথাই বলি, তখন আমিও যখন পিবিএসসির জন্য অ্যাপ্লাই করেছিলাম বা আমার যারা বন্ধুরা তারা অ্যাপ্লাই করেছিল, তারা সবাই কিন্তু ফ্রেশারই ছিল, তারা অ্যাপ্লাইও করেছিল, তারা কলেজ অ্যালোকেটও পেয়েছিল, ঠিক আছে। তো ওটা কোনো প্রবলেম নেই, তুমি অ্যাজ আ ফ্রেশার তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম হবে না। কোনো রেজিস্ট্রেশন তোমাকে ডিউরিং যখন তুমি ফর্ম ফিল আপ করছো তখন তোমাকে কেউ চাইবে না, ঠিক আছে, কোনো কিছু আপলোড করতে হয় না। যখন তুমি কলেজে ভর্তি হতে যাবে, সেটা নভেম্বর ডিসেম্বরের গল্প, তখন তোমাকে রেজিস্ট্রেশন দিতে হবে, আর তখন তুমি ইজিলি রেজিস্ট্রেশন পেয়ে যাবে। কারণ খুব হার্ডলিও যদি ধরি আমি, আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত সবাই রেজিস্ট্রেশন পেয়ে যায়। ওকে, তো অক্টোবর ধরো নভেম্বর ডিসেম্বরে কলেজে অ্যাডমিশান হবে, ধরো তুমি লেটস সাপোজ তুমি যে কলেজে অ্যালোকেট হলে সেই কলেজে তোমাকে যখন তুমি ভর্তি হতে গেলে তখন তোমার রেজিস্ট্রেশন লাগবে, এবং তখন সেটা তোমার নভেম্বর ডিসেম্বরে লাগবে, তখন তুমি ইজিলি রেজিস্ট্রেশন পেয়ে যাবে। তো ফর্ম ফিল আপের সময় কোনো রেজিস্ট্রেশন লাগে না। আচ্ছা, কোনো ক্লাসে জয়েন হব পিবিএসসির জন্য, এই সমস্ত আমি পরে বলবো, আগে আমি কোশ্চেনগুলো আমি নিয়ে নিই, এই সমস্ত ব্যাপারগুলো আমি পরে বলবো। আচ্ছা, আমি মেল নার্স 2025 পাস আউট করেছি। সো আমি যদি পিবিএসসি করি তাহলে যখন স্টাফ নার্সে ভ্যাকেন্সি ছাড়বে তখন কী হিসাবে অ্যাপ্লাই করব? দেখো, জিএনএম নাকি পিবিএসসি, খুব ভালো কোয়েশ্চেন। দেখো, প্রথম কথা, বর্তমান পরিস্থিতি যদি বলি, তুমি যদি ধরা যাক এখন ভ্যাকেন্সি বেরিয়েছিল, জানো তোমাদের যারা রয়েছে তারা অনেকেই বন্ধুবান্ধব হতে পারে, সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, অনেকেই স্টাফ নার্স হিসাবে জয়েন করেছে। তো এখনের কথা যদি আমি বলি, তো যদি তুমি মেল হও তোমাকে কিন্তু পিবিএসসির জন্য আলাদা কোনো সিট অ্যালোকেট করা হয় না। ব্যাপারটা বুঝিয়ে বলি। ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে কী হয়, ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে তিনটে পথে তারা স্টাফ নার্স হতে পারে। কী কী পথ রয়েছে? একটা হতে পারে তারা হচ্ছে বিএসসি নার্সিং, তারা জেনেরিক বিএসসি নার্সিং কমপ্লিট করলো, দেন তারা হচ্ছে সিবিটি এক্সাম দিল এবং স্টাফ নার্স হতে পারলো। সেকেন্ড হচ্ছে পিবিএসসি, সে পিবিএসসি কমপ্লিট করলো, কমপ্লিট করার পর বিএসসি নার্সিংয়েরই সেম কোশ্চেনে, বিএসসি এবং পিবিএসসি সেম কোশ্চেন হয়, তো এই বিএসসি এবং পিবিএসসির সিবিটি কোশ্চেন সেম হয়, তো সেই কোশ্চেনে তারা বসলো এবং সে এক্সাম ক্র্যাক করলো, সে স্টাফ নার্স হলো। আর একটা উপায় হচ্ছে জিএনএম, সে নর্মাল জিএনএম কমপ্লিট করলো, কমপ্লিট করার পর সে সিবিটি এক্সামে জিএনএমতে আলাদা কোশ্চেন হয়, সিবিটির বিএসসি পিবিএসসির থেকে আলাদা হয়, তো সে সিবিটি এক্সামে বসলো এবং সে সিবিটি ক্র্যাক করলো, স্টাফ নার্স হলো। বাট যদি মেলদের কথা বলি, মেলদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট বলছি? মেলদের একটাই পথ, জিএনএমের মাধ্যমেই তারা কেবলমাত্র স্টাফ নার্স হতে পারবে, ঠিক আছে। যদি কোনো মেল নার্স বিএসসি নার্সিং, এখন তো ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু প্রাইভেট শুরু হয়েছে, গভর্নমেন্ট এখনও শুরু হয়নি, বিভিন্ন বাইরের যারা আছে অনেকে বিএসসি আছে, তারা কিন্তু স্টাফ নার্সে অ্যাপ্লাই করতে আগের বার পারেনি। যদি জেনেরিক বিএসসি তিনি হয়ে থাকেন, তিনি কিন্তু স্টাফ নার্সের জন্য অর্থাৎ সিবিটি এক্সামের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হননি। অর্থাৎ আমাদের মেলদের ক্ষেত্রে এখন পর্যন্ত, মানে টিল ডেট পর্যন্ত, বিএসসি জেনেরিক বিএসসি হিসাবে সে কিন্তু স্টাফ নার্সে অ্যাপ্লাই করতে পারবে না, কেবলমাত্র জিএনএম হিসাবেই তাকে অ্যাপ্লাই করতে হবে। যদি ধরো তুমি পিবিএসসিতে ভর্তি হলে, ধরো আমার যেমন জিএনএম কমপ্লিট করা আছে, আমি কি করলাম, আমি যেমন আমার বর্ধমানে ভর্তি হয়েছিলাম, বর্ধমান মেডিকেলে ভর্তি হয়েছিলাম, ধরো সাপোজ আমার 2 বছর পর আমার ভ্যাকেন্সি বেরোতো গ্রেড 2 এর, আমার তখন পিবিএসসি ধরো কমপ্লিট হয়ে গেল, তাহলে এখনকার স্টেপ কি? আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে প্রথমে জিএনএম কমপ্লিট হলো, আমার জিএনএম কমপ্লিট হওয়ার পর পিবিএসসি করলাম, পিবিএসসি করার সময় আমি দেখলাম যখন শেষের মধ্যে আমার গ্রেড 2 ভ্যাকেন্সি বেরোলো, তখন কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে জিএনএম হিসাবেই অ্যাপ্লাই করতে হবে। আমি কিন্তু পিবিএসসি হিসাবে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ পিবিএসসির কোনো মেলদের কোনো সিট নেই, ফিমেলদের পিবিএসসির সিট আছে, মেলদের কিন্তু কোনো পিবিএসসির সিট নেই। ওকে, গট ইট? ওকে, চলো এবার কী বলছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পিডিএফ লাগবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোর পিডিএফ উইথ তার সলিউশন, ডিটেল সলিউশন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। আমি যে তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে করেছো, মানে কমেন্ট করেছো, ওখানেও তুমি দেখতে পেয়ে যাবে যে আমি পরে দিয়ে দিয়েছি।
আর যদি না দেওয়া থাকে, যদি যারা ইউটিউব থেকে দেখছো, আমি দিয়ে দেবো কমেন্টে, পিন করে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, আমি 22 to 25 ব্যাচ রেজাল্ট পেয়েছি, রেজিস্ট্রেশন পাইনি, পোস্ট বেসিক করতে পারবো, ইজিলি করতে পারবে। আমি অলরেডি এটা বারবার বলছি, যারা রিসেন্ট ইয়ার পাস আউট করেছো, হাতে রেজিস্ট্রেশন পাওনি, কোনো প্রবলেম নেই, তারা পিবিএসসি এক্সাম দিতে পারবে। ঠিক আছে, পিবিএসসি এক্সামের ফর্ম ফিল আপের সময় কোনো রেজিস্ট্রেশন তোমাকে চায় না, বা রেজিস্ট্রেশন নাম্বারও চায় না। তুমি দুটো অপশান থাকে, ফ্রেশার বা সামথিং বলে একটা অপশান থাকে, ওই অপশানে ক্লিক করলেই তোমাকে কোনো কিছু চাইবে না। সো ডোন্ট ওরি অ্যাবাউট ইট। ওকে, আচ্ছা দাদা বলছি, এত কম টাইমের মধ্যে কিভাবে সব সিলেবাস র্যাপ আপ করবো, কীভাবে রিভাইজ এবং কোশ্চেন প্র্যাকটিস করা যায়, সেটা যদি শিডিউল প্ল্যান বলে দিতে। এই প্ল্যানের ব্যাপারটা আমি নেক্সট একটা ভিডিও করব। ঠিক আছে, এই প্ল্যানের ব্যাপারটা আমি মাস্ট একটা ভিডিও করব, অনেকেই বলছিল। তো সেই প্ল্যানটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে, বিবিএসসি যখন ভিডিও করব তখন আমি জানিয়ে দেব। ওকে, আচ্ছা আর একটা কোয়েশ্চেন এখানে বাদ রাখলাম। আচ্ছা, এই সিটের ব্যাপারটা বাদ রাখলাম। আর তোমাদের আর একটা কোয়েশ্চেন ছিল কোচিংয়ের ব্যাপারে, কোচিংয়ের ব্যাপারে আমি পরে বলছি। আচ্ছা, তো এখানে পিবিএসসিটা বলে দিলাম। আর যেই এমএসসিএনটাও যারা যারা আছেন আর কি, যারা যেই এমএসসিএনে বসবেন, বিশেষত যারা রিসেন্টলি পোস্ট বেসিক করেছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো পিবিএসসিটা করে নেওয়াটাই বেটার। ঠিক আছে, এই যেই এমএসসিএনটা বা এমএসসি নার্সিংটা করে নেওয়া বেটার। কারণ এখন আমি সেই প্রসঙ্গেও আসবো, কেন করে নেওয়া বেটার, যারা জিএনএম করেছো তাদের ক্ষেত্রে কেন পোস্ট বেসিক করে নেওয়াটা বেটার, এই প্রসঙ্গে আমার অনেকগুলো আমার ব্যক্তিগত মতামত রয়েছে। বাকিটা তোমাদের হাতে। ঠিক আছে, তো আমি কতগুলো জিনিসপত্র বলবো, সেগুলো ভালো করে শুনবে তোমরা। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আমি বলবো, তো ডোন্ট ওরি অ্যাবাউট ইট। আচ্ছা, আর কি কোয়েশ্চেন আছে আগে দেখে নিই আমি কোয়েশ্চেনগুলো, কার কী কোয়েশ্চেন আছে। আচ্ছা, এক্সামের পুরো প্যাটার্নটা একটু বলবেন। হ্যাঁ, এক্সামের প্যাটার্নটা একটু আমি বলে দিচ্ছি, ওয়েট দেখো, এখানে দেখতে পাবে তোমরা কোয়েশ্চেনের প্যাটার্ন। এটা আগের বারে আমাদের যে ইনফরমেশান বুলেটিন দিয়েছিল সেখান থেকে আমি বলছি। প্রথম কথা হচ্ছে, আমাদের 100টা এমসিকিউ কোশ্চেন থাকে, 100টা এমসিকিউ কোশ্চেন থাকে, এবং প্রত্যেকটা এমসিকিউ যে কোশ্চেন থাকে, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজেই এক্সাম হয়, বেঙ্গলি প্রেফারেন্স থাকে না। পেন পেপার মোড, নট সিবিটি মোড, পেন পেপার মোডে এক্সাম হয়। ঠিক আছে, ওএমআর তোমাকে ফিল করতে হয়। 90 মিনিটস তোমার টাইম থাকে, মানে 100টা কোয়েশ্চেনের জন্য তোমার কাছে টাইম হচ্ছে 1 hour 30 মিনিটস। 1 hour 30 মিনিটসের মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কেবলমাত্র পেপার হয়ে থাকে। ঠিক আছে, সিলেবাস দেখো, সিলেবাস তুমি যদি জিজ্ঞেস করো, সিলেবাস শর্টে যদি তোমাকে বলি সিলেবাস কি, তোমাকে ইন্টার্নশিপ বাদ দাও, পিবিএসসির সাথে তোমার সিবিটি এক্সাম, মানে গ্রেড টু সিবিটি এক্সামের পার্থক্য একটা জায়গাতেই, আমি জিএনএম গ্রেড টু সিবিটির কথা বলছি, পার্থক্য একটা জায়গাতেই, সেটা হচ্ছে সিবিটি এক্সামে তোমার ইন্টার্নশিপ পোর্শন ইনক্লুডেড থাকে, ইন দ্য সিবিটি এক্সামিনেশান। বাট ইন কেস অফ পিবিএসসি এক্সামের ক্ষেত্রে তোমার ইন্টার্নশিপ পোর্শন ইনক্লুড থাকে না। ঠিক আছে, তোমাকে শর্টে আমি পুরোটা বোঝাই, ব্যাপারটা হচ্ছে এটাই। এবার তোমাকে সেটা দেখতে পাবে, সমস্ত জিনিসই রয়েছে। পার্ট এ আর পার্ট বি দুটো ভাগে বিভক্ত ইন কেস অফ এই পিবিএসসির পেপার যেটা হয়। পার্ট এর মধ্যে থাকে কি মেজর সাবজেক্টগুলো, যেমন তোমার মাইনর সাবজেক্টগুলো। পার্ট এতে থাকে মাইনর সাবজেক্ট লাইক সোসিওলজি, ঠিক আছে, সাইকোলজি, তোমার ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, প্যাথোলজি, এইগুলোর ওপরেই 40টা কোশ্চেন থাকে। বারবার বলছি, এইগুলোর ওপরেই 40টা কোশ্চেন থাকে। তো সেক্ষেত্রে তোমাকে অনেকেই যেটা ভুল করে সেটা হচ্ছে, যে সমস্ত মাইনর সাবজেক্টগুলো রয়েছে, সোসিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, তোমার হচ্ছে মাইক্রোবায়োলজি বা নিউট্রিশন, এইগুলোর ওপর অতটা গুরুত্ব তারা দেয় না। কিন্তু এই পোর্শানগুলোই বেসিস স্কোরিং ইন কেস অফ ইউর পিবিএসসি এক্সামিনেশান, এবং এইগুলো তোমার ক্ষেত্রে কি নেগলেক্ট হয়ে যায়। তুমি মেড সার্জের হিউজ সিলেবাস, অবস গাইনের হিউজ সিলেবাস, তোমার কমিউনিটি অনেক সিলেবাস, এইগুলো পড়তে পড়তে তারা টাইম পায় না নিউট্রিশন এই সমস্ত পড়ার। তাই বারবার বলছি, যেমন মেজর সাবজেক্ট ইম্পর্টেন্ট ফর ইউর পিবিএসসি, তেমনই মাইনর সাবজেক্ট ইম্পর্টেন্ট। সো এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, মাইনর সাবজেক্ট তোমাকে ভালোভাবে পড়তেই হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে পিবিএসসির জন্য বললাম, তোমাকে সমস্ত সাবজেক্টই তোমাকে পড়তে হবে। দেখো, পার্ট বি হচ্ছে মেজর যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, লাইক তোমার ফান্ডামেন্টাল, তোমার মেড সার্চ,
তোমার পেডিয়াট্রিক, সাইকিয়াট্রিক নার্সিং, অবস, কমিউনিটি, এর উপরে 60টা কোয়েশ্চেন থাকে। টোটাল 100 কোয়েশ্চেন, 90 মার্কস, পার কোয়েশ্চেন 1 মার্ক, ঠিক আছে। ইংলিশ পেপার, তোমার ইংলিশে পেপার হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো, নেগেটিভ মার্কিং কি আছে? হ্যাঁ, নেগেটিভ মার্কিং এখানে আছে। কত নেগেটিভ মার্কিং? পার কোশ্চেনে যদি তোমার ভুল হয় 1/4 করে তোমার নেগেটিভ হবে, 1/4 করে নেগেটিভ হবে। বারবার বলছি, নেগেটিভ মার্কিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে তোমাকে একটা জিনিস বুঝিয়ে বলে দিই, যদি আমি গ্রেড 2 সিবিটির কথা বলি, সেখানে নেগেটিভ মার্কিং কত? 0.5 হচ্ছে নেগেটিভ মার্কিং পার কোয়েশ্চেনে, মানে হাফ করে নেগেটিভ মার্কিং। আর তোমাকে রিওয়ার্ড কত? 2 মার্কস, মানে একটা কোয়েশ্চেন ঠিক হলে তুমি কত পাবে? 2 পাবে, ভুল হলে 0.5 কাটা যাবে, ঠিক আছে। ইন কেস অফ পিবিএসসির ক্ষেত্রে কি তুমি রিওয়ার্ড কত পাবে? যদি তোমার ঠিকঠাক হয় 1 মার্কস পাবে, যদি তোমার ভুল হয় তাহলে 1/4 মার্ক করে কাটা পড়বে, ঠিক আছে। ওকে, আচ্ছা, পেন যে সমস্ত ব্লু বা ব্ল্যাক কালার যাই পেন হয় হোক না কেন, তোমাকে সেটা সেন্টার থেকে প্রোভাইড করা হবে। যে তোমার এখানে এক্সামিনেশান সেন্টার পড়বে সেখানেই তোমাকে সমস্ত কিছু দেওয়া হবে। আচ্ছা, এখানে হ্যাঁ আর একটা যেটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলে তোমরা, যদি কোনো ধরো কেউ WBNS, ঠিক আছে, যারা এখন বর্তমানে WBNS-এ যুক্ত হচ্ছে তাদের কথাই বলি, তাদের ক্ষেত্রে 3 ইয়ার, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, 3 ইয়ার মানে আনইন্টারাপ্টেড সার্ভিস থাকলে তবেই সে পিবিএসসিতে বসতে পারবে। ভালো করে শোনো, যে আমরা ফ্রেশার যারা আছি, যারা রিসেন্টলি 2025-এ পাস আউট হয়েছি, তারা ইজিলি পিবিএসসিতে বসতে পারবো, ঠিক আছে। বাট যদি তুমি WBNS হও, তোমাকে সেক্ষেত্রে 3 ইয়ার মানে আনইন্টারাপ্টেড তোমার সার্ভিস তোমাকে এটা দিতে হয়, মানে সিএমওই অফিস থেকে লিখে নিয়ে যেতে হয়, সেটা জমা দিলে তবেই তুমি পিবিএসসিতে অ্যাডমিশান নিতে পারবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু, মানে আনইন্টারাপ্টেড সার্ভিস থাকা WBNS-এর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, আর কিছু তেমন আই থিঙ্ক প্রসঙ্গ নেই। আচ্ছা, EWS সার্টিফিকেট ব্যাপারে জিজ্ঞেস করেছিল অনেকে। EWS সার্টিফিকেটের ব্যাপারে আমি অতটা ঠিক জানি না, মানে কীভাবে কি অ্যাপ্লাই করতে হয় এই সমস্ত ব্যাপারে অতটা আমার নলেজ নেই। তবে আমি যেটুকু জানি সেটুকু তোমাকে বলছি, EWS সার্টিফিকেট কিন্তু যা ইস্যু ডেট বা যাই কিছু হোক না কেন, সেগুলো সম্ভব হলে পিবিএসসি এক্সামের মানে যে তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ আর কি, তার আগেই থাকা বেটার। এটা আমি ঠিকঠাক জানি না, এটা তোমরা একটু যারা জানে তাদের কাছ থেকে একটু জেনে নিও, ঠিক আছে। আমার এই ক্যাটাগরির ব্যাপার, মানে EWS ক্যাটাগরি সার্টিফিকেট বা বিভিন্ন ক্যাটাগরি সার্টিফিকেট সম্বন্ধে অতটা ঠিক নলেজ নেই। ওকে, আচ্ছা আচ্ছা, এক্সামের পুরো প্যাটার্ন আমি বলে দিলাম। আচ্ছা, ফর্মটা কোন ওয়েবসাইটে পাবো? JEEর ওয়েবসাইটেই পেয়ে যাবে, ঠিক আছে। যখন বেরোবে আমি তখন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। আই ওয়ান্ট এ কোর্স ফর পিবিএসসি, পরে এই সমস্ত নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা, কেমন কি কাট অফ যায়? কাট অফ দেখো, যদি আমি কাট অফের ব্যাপারেও আসছি, আমি ক্লোজিং র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো, এটা নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে। ব্যাচের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছো, ব্যাচের ব্যাপারে আমি পরে বলছি। ফ্রম হুইচ টাইম এক্সপিরিয়েন্স ইজ কাউন্টেড ইন এমএসসি নার্সিং? এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কবে কাউন্ট হয়? একই, যে তুমি যখন আই থিঙ্ক যখন তুমি বিএসসির রেজিস্ট্রেশন পাচ্ছ মেবি, তারপর থেকে, এটা ঠিক আমি জানি না, ঠিক আছে। এই সম্বন্ধে আমার নলেজ নেই, নো নলেজ, ঠিক আছে। একটু জেনে আমাকে বলতে হবে, ঠিক আছে। এক্সামের ফর্ম ফিল আপ ডেট তো দিয়ে দিয়েছে তোমাকে, নেক্সট মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ। পোস্ট বেসিক এক্সাম কি এভরি ইয়ার দেওয়া যায়, নাকি 3 বছর পর দিলে আর দেওয়া যাবে না? দেখো, এরকম কোনো তো আমি গাইডলাইন কিছু দেখিনি যে এরকম 3 বারই কেবলমাত্র তুমি দিতে পারবে, 3 বারের বেশি দিতে পারবে না, এরকম কোনো গাইডলাইন নেই। দেখো, ছেলেদের গভর্নমেন্টে কতগুলো সিট, দেখো সমস্ত কলেজেই মেল এবং ফিমেল, মানে লাইক তোমার ক্যালকাটা মেডিকেল বলো, ঠিক আছে, সেখানে মেলও ছিল ফিমেলও ছিল, সমস্ত কলেজে, ইচ অ্যান্ড এভরি কলেজ যেখানে পিবিএসসি হয়, মেল এবং ফিমেল বোথ আর অ্যাপ্লিকেবল। এবার আমি যতটা জেনেছিলাম আমার সিনিয়র দাদাদের কাছ থেকে যারা পিবিএসসি করেছেন, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছিলেন যে 23টা সিট রয়েছে ইন কেস অফ গভর্নমেন্টে মেলদের 23টা সিট নাকি আছে ইন কেস অফ গভর্নমেন্টে মেলদের ক্ষেত্রে।
মেলদের ক্ষেত্রে, ঠিক আছে? সমস্ত কলেজেই, আমি আবার বলছি, সমস্ত কলেজেই কিন্তু মেলরা অ্যাপ্লিকেবল। ওকে, মানে তুমি ধরো তোমার র্যাঙ্ক হয়েছে তোমার 2, জিএমআর 2 হয়েছে, তুমি যে কোনো কলেজে তুমি নিতে পারো। ক্যালকাটা মেডিকেল নিতে পারো, তুমি ন্যাশনাল নিতে পারো, বাডোয়ার নিতে পারো, বাঁকুড়া নিতে পারো, যে কোনো কলেজ তুমি নিতে পারো, ঠিক আছে? বাট তোমার আই থিঙ্ক আমি যেটা শুনেছিলাম সেটা বেসিসেই বলছি, 23টা সিট রয়েছে মেলদের ক্ষেত্রে। ডিস্ট্যান্সে পিইবিএসসি কী হবে দেখো, মেবি ইগনু পোস্ট বেসিক ডিস্ট্যান্সে করিয়ে থাকে, বাট ডিস্ট্যান্স পিইবিএসসির কী ক্রাইটেরিয়া বা সেটা কি অ্যাপ্লিকেবল হবে কি না সে সম্বন্ধে আমার কোনো নলেজ নেই, আমি জানি না এই ব্যাপারে, ঠিক আছে? তবে যেটুকু শুনেছি সেটুকু বলে দিচ্ছি তোমাদেরকে, যে যদি ডিস্ট্যান্স থেকে পিইবিএসসি করো তুমি সেন্ট্রালে বিভিন্ন তুমি ক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেবল, কোনো প্রবলেম হবে না, কারণ যেহেতু ইগনু দ্বারা স্বীকৃত, তো সেক্ষেত্রে প্রবলেম হবে না। বাট আমাদের স্টেটে মনে হয় ততটা ভ্যালু নেই, ঠিক আছে? রেজিস্ট্রেশন না পেলে দেওয়া যাবে, মানে 2026-এর রেজাল্ট বেরিয়েছে, ফর্ম ফিল আপের জন্য এলিজিবল। বুঝতে পারলাম না, একই কোশ্চেন মেবি, যে যারা রিসেন্ট পাস আউট হয়েছে ওটাই বলতে চাইছে। এই পিইবিএসসি ডিস্ট্যান্সের ব্যাপারে আমি ঠিক জানি না। হ্যাঁ, ইডব্লিউ সার্টিফিকেট বলছো, ফর্ম ফিল আপের সময় তো ইডব্লিউ সার্টিফিকেট আর আপলোড করতে হবে, কিন্তু ওটার তো মার্চ মাসে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, আবার রিনিউ করতে হবে, তাহলে কি করব? দেখো মেবি ইডব্লিউ সার্টিফিকেট এক্সামের সময়, মানে ফর্ম ফিল আপের সময় কি আপলোড করতে হয় ঠিক আমার জানা নেই, আমি তাহলে এটা জেনে বলবো, ঠিক আছে? আমি আশা করি যেটা জানতে পারবো তোমাকে শ্রেয়া আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি পরীক্ষা দিতে পারবে, 2022-এ জিএনএম পাস আউট, 2025-এ ডব্লিউবিএনসি পেয়েছি, অসুবিধা নেই, পরীক্ষা দিতে পারবে, কোনো প্রবলেম নেই। না, নর্মাল বিএসসি নার্সিং যারা করেছে তারা করবে কেন ইজিলি পিইবিএসসি? তাদের তো কোনো প্রশ্নই নেই, পিইবিএসসি কেন করতে যাবে তারা, ঠিক আছে? যারা নর্মাল বা জেনারিক বিএসসি করেছে তারা তোমরা এমএসসিএন দাও, ঠিক আছে? এনইউএইচএম স্টাফ নার্স নিয়ে এই ভিডিওতে আমি কিছু বলবো না, এনইউএইচএম স্টাফ নার্সে 24 পরগনা বেরিয়েছে কিনা আমি জানিও না, বা আমার খেয়াল নেই, আপাতত দেখতে হবে। তুমি আমাকে একবার পার্সোনালি টেক্সট করো, ঠিক আছে? যদি আমার থাকে আমার কাছে পিডিএফ, আমি পাঠিয়ে দেবো। কন্ট্রাকচুয়াল সিএচও থেকে পিইবিএসসি করতে চাইলে কি বন্ড অ্যামাউন্ট দিয়ে ছাড়তে হবে? দেখো, বন্ড অ্যামাউন্ট আমি যতটুকু জানি সিএচওর ক্ষেত্রে যদি কোনো ওয়েস্ট বেঙ্গলই কোনো কোর্স বা তুমি কোনো চাকরি পাও, সেক্ষেত্রে বন্ড অ্যামাউন্ট ফেরত দিতে হয় না, ঠিক আছে? আমি এই পর্যন্তই আজকে নিচ্ছি, অনেক কোয়েশ্চেন আছে, প্রায় 124-25টা, আমি পুরোটা সম্ভব না একটা ভিডিওতে কমপ্লিট করা। আমি কয়েকটা জিনিস বলছি, আরও অনেকক্ষণ টাইম লাগবে, তার জন্যই বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমত একটা কথা আমি তোমাদেরকে বারবার বলি, পিইবিএসসি করা উচিত কি না, ঠিক আছে? প্রথম কথা তোমাকে কয়েকটা আমি কি বলবো, যে ডাটা, আমি সবসময় ডাটার ভিত্তিতেই কথা বলি, ডাটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে পিইবিএসসি যারা বর্তমানে পাস আউট হয়েছো, যারা সিবিটি দিয়েছিলে, কোনো কারণে কিছু প্রবলেম হয়েছিল, তো তাদের ক্ষেত্রেও বলছি, তাদের ক্ষেত্রে পিইবিএসসি করাটা কতটা দরকার বা দরকার নেই, আমি দুটো প্রসঙ্গই আমি তুলে ধরবো, কেন দরকার সেটা আমি বলছি। প্রথম কথা, তুমি যদি দেখো এখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে এইবারে শুনেছো নিশ্চয়ই সবাই তোমরা যে 65,000 অ্যারাউন্ড আমাদের সিবিটিতে এক্সামে দিয়েছিল, জিএনএম বিএসসি সবাই মিলে। তার মধ্যে দেখো পোস্ট বেসিকটা লক্ষ্য করে দেখো, পোস্ট বেসিকে নোটিফাইড ভ্যাকান্সি কত? 108, মানে 108 জনকে ইউআর, এসসি হচ্ছে 79, এসটি 23, 37, 18, 8, 5, 2, মানে টোটাল 280 জনকে নেওয়ার কথা ছিল। ভালো করে শোনো, 280 ভ্যাকেন্সি নেওয়ার কথা ছিল, মানে 280 জনকে নেওয়ার কথা ছিল। এর মধ্যে ভর্তি হয়েছে কতজন? 47 জন। ভালো করে বোঝো, পিবিএসসির ক্ষেত্রে, পিবিএসসিতে তোমার দেখো বিএসসি নার্সিং, এটা হচ্ছে বিএসসি নর্মাল, যারা জেনারিক বিএসসি, তাদের কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছিল? 2800। কজন ভর্তি হয়েছে? 2564। ইউআর ফাঁকা আছে? নেই। এসসি ফাঁকা আছে? নেই। এসটি আছে, এসটিটা ফাঁকা আছে। ওবিসি নেই, ওবিসি বিও থাকবে না, ইডব্লিউএস থাকবে না, এবার পিডব্লিউ থাকবে, স্বাভাবিক। তাহলে বলতে গেলে ইনকেস অফ জেনারিক বিএসসি বলো আর জিএনএম বলো, জিএনএম যারা সিবিটি, তাদের কোনো ভ্যাকেন্সি, তাদের ধরতে পারো 90% ভ্যাকেন্সি, 95% ভ্যাকেন্সি ফিল আপ। অর্থাৎ ধরো তোমাকে বলেছিল আমাদের একটা গ্রেড 2 নোটিফিকেশান বেরোলো, বললো 100 জনকে নেব, তার মধ্যে নিল কজনকে বা পেলো কজনকে? 95 জন পেলো,
এই কেসটা হয়েছে জিএনএমদের ক্ষেত্রে বা জেনেটিক বিএসসিদের ক্ষেত্রে। এবার যদি আমি বলি যে পোস্ট বেসিক বিএসসির কী অবস্থা, পোস্ট বেসিকে বলছে নেব আমি 280 জন, 280 জন স্টুডেন্টই পাওয়া যাচ্ছে না, 47 জন স্টুডেন্ট পাওয়া গেছে, 47 জন স্টুডেন্টকে পাওয়া গেছে যে বাকি সিট কি, বাকি সিট সব ফাঁকা। মানে এসসি এসটি ওবিসি যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে সমস্ত সেই ক্যাটাগরিগুলো জেনারেলের মধ্যেই ফিল আপ হয়ে গেছে, তাদের কোনো ক্যাটাগরি র্যাঙ্কই লাগেনি, অর্থাৎ 280টা সিটের মধ্যে মাত্র 47টা সিট ভর্তি হয়েছে, বাকি সিটগুলো ফাঁকা গেছে। অন্যদিকে জিএনএম বা নর্মাল যে সমস্ত জেনারিক বিএসসি আছে তারা মারামারি করে মরেছে। তাহলে বুঝতে পারছো পরিস্থিতিটা কি। তুমি যদি বিএসসি করো পোস্ট বেসিক বিএসসি মানে পোস্ট বেসিক বিএসসি করো, সেক্ষেত্রে অনেকটা বেশি চান্স যে তুমি ইজিলি গ্রেড 2 ক্র্যাক করতে পারবে। ইজিলি বলছি এই কারণেই, দেখো একটা জায়গায় পার্থক্য আমি তোমাকে বলি, আমি ইজিলি এই কারণেই বলছি, তুলনামূলক কম্পারেটিভলি বলছি যে যেখানে আমাকে 50,000-এর মধ্যে মারামারি করতে হচ্ছে সেখানে পোস্ট বেসিকের ক্ষেত্রে সিট ফাঁকা যাচ্ছে, এটা তো আনএক্সপেক্টেড না। তো সেই কম্পারেটিভ স্টাডিতে আমি বলছি পোস্ট বেসিক করা এর জন্য তুমি যদি গ্রেড 2 পাও, মানে গ্রেড 2 করতে চাও, সেক্ষেত্রেও তোমার জন্য কিন্তু পেতে গেলে তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি পিবিএসসি রিসেন্টলি করে নাও। কারণ যেটা আমার মনে হয়, এটা আমি বা তোমরা আরও ভালো জানবে হয়তো, আমি ভুলও হতে পারি, আই থিঙ্ক যে দেরি হবে, যে নেক্সট স্টাফ নার্স বেরোতে আশা করি দেরি হবে, এবার নাও হতে পারে, কেউ বলতে পারে না। যদি তোমার সেটা কোনোভাবে 2 বছর হয়ে যায়, যদি তুমি পোস্ট বেসিক হিসাবে তখন অ্যাপ্লাই করো, তোমার কাছে কম্পিটিশান মানে গ্রেড 2 স্টাফ নার্স পাওয়াটা, WBNS হওয়াটা কম্পারেটিভলি সহজ হবে রাদার দ্যান তোমার বিএসসি বা তোমার হচ্ছে জিএনএম হিসাবে যখন তুমি গ্রেড 2 বা WBNS-এর জন্য অ্যাপ্লাই করবে সেটার থেকে অনেকটা সহজ হবে। এটা একটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এক্সপিরিয়েন্স। বর্তমানে এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু কি আছে? না, এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু বর্তমানে ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গলের জবের ক্ষেত্রে বলছি, আমি বাইরের ক্ষেত্রে বলছি না। অবভিয়াসলি নর্থ সেট, ইএসআইসি সব জায়গাতে গুরুত্ব আছে। আমি ওয়েস্ট বেঙ্গলের WBNS-এর কথা বলছি বা WBHRB-র কথা বলছি, সেখানে কিন্তু কোনো গুরুত্ব নেই এক্সপিরিয়েন্সের। তো সেক্ষেত্রে ফালতু 5 ডেজ করার থেকে আমার মনে হয় 2 বছর পড়াশোনার মধ্যে পোস্ট বেসিকের মধ্যে থাকা অনেকটা তোমার জন্য সিকিওর। হোয়াই সিকিওর? কারণ তুমি পড়াশোনার মধ্যে থাকছো, আর তোমাকে জিএনএমে যে সমস্ত সাবজেক্টগুলো তুমি পড়েছো সেগুলো কি আরও ডিটেলে তুমি পড়তে পারবে ইন কেস অফ পিবিএসসির ক্ষেত্রে। আরও কয়েকটা নতুন সাবজেক্ট যুক্ত হবে, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, পরের ব্যাপার। এখানে যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেইগুলো কিন্তু ভালো করে জানতে পারবে। আর একটা প্লাস পয়েন্ট, 3 নাম্বার প্লাস পয়েন্ট, যেটা আমরা জিএনএমের ক্ষেত্রে ইন্টার্নশিপ পোর্শনকে অতটা গুরুত্ব দিই না, বাট ইন কেস অফ পিবিএসসির ক্ষেত্রে ইন্টার্নশিপ পোর্শনকে ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়। তো সেক্ষেত্রে পিবিএসসির তুমি যখন পড়বে, কারিকুলামের মধ্যে যখন যাবে, তখন কিন্তু তোমার ইন্টার্নশিপ পোর্শনটাও কিন্তু স্ট্রং হবে, প্রথম কথা। এইগুলো একটা কারণ যে তুমি দিতে পারো। আর একটা জিনিস দেখো, যদি তুমি এটা পিবিএসসিদের ক্ষেত্রে এইবারের যারা গ্রেড 2 যারা পেয়েছেন তাদের ক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাইছি যে তাদের দেখো 20.67 মার্কেও কিন্তু তিনি তার পিবিএসসি করা ছিল বলে, বা আরও অনেকে কম আছে বেবি, আমি দেখিনি। তো যাই হোক, আমি মোটামুটি একটা কথা বলছি যে 30 বা 32, 34 এই মার্কসেও কিন্তু তাদের পিবিএসসি করা ছিল বলে, তারা পিবিএসসির ক্যান্ডিডেট বলে তারা কিন্তু WBNS ইজিলি পেয়ে গেছেন। কিন্তু বাকিদের ক্ষেত্রে যারা হচ্ছে তোমার জেনারিক বিএসসি বা তোমার হচ্ছে জিএনএম, তাদের ক্ষেত্রে কাট অফ কতটা গেছে তোমরা নিশ্চয়ই সবাই জানো, সেটা আমাকে বলতে হবে না। তো সেটা একটা আমি তার জন্যই বলছি, আমি জাস্ট কারণগুলো বলছি কেন তুমি পিবিএসসি, অনেকের ক্ষেত্রে এখনও কনফিউশনে আছে পিবিএসসি কি দেবো না দেবো না, করবো কি করবো না, সেটা ব্যাপারেই আমি বলছি কেন তুমি করবে বা এক্সাম কেন দেবে। জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আগের বারেও বোঝানোর চেষ্টা করেছিলাম, অনেকে বিভিন্নভাবে যাই হোক শোনেনি বা মনে হয়েছিল না দেওয়ার দরকার নেই। আমি এইবারে বলছি অন্তত এক্সামিনেশানটা দাও। আর একটা তোমাকে ডাটা বলছি, আর একটা ডাটা হচ্ছে, দেখবে তোমরা যারা চেনা জানা বন্ধু বান্ধব আছে ভালো করে লক্ষ্য করে দেখবে, যারা পিবিএসসিতে কলেজ পেয়েছিল, মানে পিবিএসসিতে গভর্নমেন্ট কলেজ পেয়েছিল, আমি গভর্নমেন্টটাই বলছি, আমি প্রাইভেটের ব্যাপারে আমি জানি না প্রাইভেটের কী ব্যাপারটা, গভর্নমেন্টের ব্যাপারটা আমি মোটামুটি জানি, চেনা জানা অনেকেই আছে আমার। তো পিবিএসসির ক্ষেত্রে যারা গভর্নমেন্ট কলেজ পেয়েছিল,
ধরলাম আমি ক্যালকাটা মেডিকেলে ফ্রেশার মানে কি যারা WBNS নয়, আমি সবাইকে ফ্রেশার হিসেবেই ক্যাটাগরি করলাম। তো তাদের ধরা যাক 40 জন এরকম ছিল, যারা 40 জন ক্যালকাটা মেডিকেল চান্স পেয়েছে এবং তারা ফ্রেশার ছিল, তার মধ্যে 20 জন ফ্রেশার ছিল। 20 জন মানে ধরা যাক 40 জন আমাকে ক্যালকাটা মেডিকেল নেবে এবং এর মধ্যে 20 জন হচ্ছে ফ্রেশার, মানে তারা WBNS নয়। এর মধ্যে ভালো করে লক্ষ্য করবে যে 18 থেকে 19 জন তারা কিন্তু WBNS, অর্থাৎ বর্তমানে তারা WBNS হয়ে গেছে, বা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে গ্রেড 2 তারা কিন্তু ক্র্যাক করেছে। তাহলে তুমি এখান থেকে একটা স্ট্যাটিস্টিক্স তুমি লাগাতে পারো যে যারা PBSC এক্সাম ক্র্যাক করছে তারা কিন্তু গ্রেড 2 এক্সামও ক্র্যাক করছে। দুটো কারণ আছে। প্রথম কথা, আমার অ্যানালিসিসে বলে PBSCতে যে এক্সাম হয় বা এক্সামের যে কোয়েশ্চেন প্যাটার্ন, দ্যাট ইজ ভেরি মাচ কী বলবো সোফিস্টিকেট এবং খুব লজিক্যাল কোয়েশ্চেন আসে, মানে কোনো ইররেলিভেন্ট কোনো কোয়েশ্চেন আসে না, প্রথম কথা। দ্বিতীয়ত ফর্ম ফিল আপ 3000 করে ফর্ম ফিল আপ, তো মানে একদম কী বলবো যে কোনো প্রিপারেশান নেই সেরকম করে যে কেউ এক্সাম দিয়ে দিল এরকম কিন্তু কেউ করে না। যাদের প্রিপারেশান রয়েছে তারাই কিন্তু এক্সামিনেশান দেয়। তো এই কারণে যারা PBSC করছে বা গভর্নমেন্টে পাচ্ছে তারা কিন্তু তাদের 90 থেকে 90% নয় 95% তারা কিন্তু গ্রেড 2 CBTও ক্র্যাক করছে এবং তারা WBNS হচ্ছে। তো এর জন্য বলছি তুমি ভর্তি হবে বা হবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গ্রেড 2 তোমার PBSC এক্সামিনেশানটা অন্তত দাও, তোমার নিজের র্যাঙ্কটা তুমি দেখার চেষ্টা করো, ঠিক আছে। এবার অনেকে র্যাঙ্কের ব্যাপারে জিজ্ঞেস করেছিল যে কত নাম্বার পেতে হবে, সামথিং লাইক দ্যাট। দেখো, নাম্বার হচ্ছে পেপার ডিফিকাল্টির ওপর ডিপেন্ড করে। ধরো আগের বারে যেমন 65 64 অ্যারাউন্ডে গভর্নমেন্ট সবাই পেয়ে গেছিলো, 100-তে 65 64 63-তে গভর্নমেন্ট URA আমি বলছি পেয়ে গেছিলো কলেজ। এবারে হতে পারে সেটা কমতেও পারে, সেটা পেপার ডিফিকাল্টির উপর নির্ভর করে বা কতজন এক্সাম দিচ্ছে তার উপর নির্ভর করে। তবে আমি তোমাদেরকে একটা PDF দেখাই, এটা 2024 মানে আগের বছরেরই তোমার বিভিন্ন কলেজের গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজের বিভিন্ন কলেজের ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক তুমি দেখো। এখানে দেখতে পাবে প্রথমেই যে কলেজের নাম আছে সেটা হচ্ছে কলকাতা মেডিকেল মানে ক্যালকাটা মেডিকেল। এখানে ওপেনিং র্যাঙ্ক কত? 2। এটা UR, এটা প্রত্যেকটা আমি UR বলছি। ক্যাটাগরি ওয়াইজ আমি একটা লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো ওখানে তোমরা দেখতেও পাবে বিভিন্ন ক্যাটাগরি বসিয়েও দেখতেও পাবে যে বিভিন্ন ক্যাটাগরিতে সেটা কতটা তফাৎ করছে। তো এখানে ওপেনিং র্যাঙ্ক ছিল 2 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 108। এখানে দেখতে পাবে NBMCH, এখানে হচ্ছে ওপেনিং র্যাঙ্ক 1 এবং ক্লোজিং হচ্ছে 285। তো দেখো এখানে আছে এটা গভর্নমেন্ট কলেজ RGকর 76 211, এটা প্রাইভেট গীতারাম কলেজ প্রাইভেট 500, ওপেনিং 636-এ ক্লোজ, ঠিক আছে। তারপর হচ্ছে IDBG 192 284, ঠিক আছে। এখানে তোমার এটা হচ্ছে কেবলমাত্র প্রাইভেট, এটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে। এখানে হচ্ছে বারওয়ান মেডিকেলে 15 218, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে NRS 782, ক্যালকাটা ন্যাশনাল CNMCH 106 237, এটা হচ্ছে IINR, এটাও প্রাইভেট 316 527, জিয়াগঞ্জ এও প্রাইভেট 556-তে ক্লোজিং হয়েছে, এটাও প্রাইভেট, এটাও প্রাইভেট, ঠিক আছে, এটাও প্রাইভেট। এইগুলো দেখো কত তোমার 539 সামথিং এরকম কিছু আছে, এগুলো দেখে নিও তোমরা। এটা হচ্ছে কি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলকাতা 148, এটা SSKM ছিল, ঠিক আছে। IPGMR তোমার টেকনো ইন্ডিয়া প্রাইভেট, ঠিক আছে। মোটামুটি দেখো তোমরা মোটামুটি দেখলেও বুঝতে পারবে এখানে গভর্নমেন্টে যে সমস্ত কলেজগুলো আছে তার মধ্যে মোটামুটি তোমার ধরতে পারো নর্থ বেঙ্গল 289, এরপরে কি কারো আছে মানে 280, মানে খুব যদি আমি UR-এর বলি, UR-এর ক্ষেত্রে তোমাকে GMR র্যাঙ্ক মোটামুটি 285-এর মধ্যে হতে হবে, GMR র্যাঙ্ক 285-এর মধ্যে হতে হবে, বা তুমি সবথেকে সেফলি তুমি 250 ধরে রাখো। 250 তোমার যদি GMR র্যাঙ্ক হয়, ঠিক আছে, UR-এ তুমি UR হিসাবে যদি তুমি অ্যাপ্লাই করো তুমি ইজিলি কিন্তু কলেজ পেয়ে যাবে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ চেঞ্জ হবে, ঠিক আছে। সেইগুলো আমি দিয়ে দেবো, একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে।
আর অনেকে কোচিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করছো, আমি এই সমস্ত কোশ্চেন নিয়ে আবার পরের দিন আমি ডিসকাস করবো। অনেকটা কোশ্চেন, অনেকটা লং ভিডিও হয়ে গেছে, অনেক কোশ্চেন তোমরা করেছো, বা আরও যদি কোশ্চেন থাকে তোমরা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমাদের একটা কমেন্ট সেকশন আছে বা তোমার কোয়েশ্চেন করার জায়গা থাকে, তোমরা ওখানে আরও যাদের যাদের যা কোয়েশ্চেন আছে, ইউটিউবে দেওয়া দরকার নেই, ইউটিউবে অতটা আমি দেখার টাইম পাই না, তো ওখানে দিয়ে দিও, আমি আবার মানে ভিডিওর মাধ্যমেই সমস্তটা বলে দেবো। আর যারা কোচিংয়ের ব্যাপারে বলছো, জেইপিবিএনের আর তোমার স্টাফ নার্স সিবিটির একটা কম্বাইন ব্যাচ অলরেডি শুরু হয়েছে, তোমার জানুয়ারির দিক থেকে শুরু হয়েছে, প্রায় 1-1.5 মাসের মতো ক্লাস হয়েছে, ঠিক আছে। তো আগের যে ক্লাসগুলো আছে তার রেকর্ডিংস পেয়ে যাবে, ঠিক আছে। বা বাকি যে সমস্ত ডিটেলস তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি। দেখো, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে তোমার, আমাদের এটাই হচ্ছে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই পাবে, হোয়াটসঅ্যাপই করবে, ফোন করবে না, পাবেও না। 9531710628 এই নাম্বারে যখন হোয়াটসঅ্যাপ করবে তখন কি লিখবে, তোমার নাম, প্রথমে লিখবে তোমার নাম, ঠিক আছে। তারপর লিখবে তুমি কোন এনটিএস বা কলেজ থেকে পাস আউট। ধরো আমার যেমন হচ্ছে, আমি লিখলাম যে নেম শোভন সাঁতরা, এনটিএস লিখলাম আমি এনটিএস অশোকনগর থেকে পাস আউট, এনটিএস অশোকনগর, দিয়ে আমি লিখবে লিখে আই ওয়ান্ট টু জয়েন কি জেইপিবিএন ব্যাচ, ঠিক আছে, জেইপিবিএন 2026 ব্যাচ। বা তোমার লিখতে পারো যে তোমার যদি স্টাফ নার্স ব্যাচ নিতে চাও তা স্টাফ নার্স ব্যাচ 2026, ঠিক আছে। এইভাবে লিখে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9531710628 এই হোয়াটসঅ্যাপেই কেবলমাত্র মেসেজ করবে, ঠিক আছে। তোমাদেরকে রিপ্লাই করে দেওয়া হবে বা তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়া হবে। আর যাদের যা কোশ্চেন আছে, প্রথম কথা আমি বলে দিচ্ছি, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, এবং তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কও আমি দিয়ে দেবো। যারা ব্যাচে জয়েন করতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপে তারা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, সেখানে সমস্ত তোমরা ওখানে প্রায় 4000 মানে 4K প্লাস চ্যানেলেই মেম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রায় 6500-র উপরের মেম্বার আছে। তো ওখানে সমস্ত তোমাদের NUHM CHO বিভিন্ন সেন্ট্রাল ভ্যাকেন্সি যা কিছু বেরোয় আর কি, সমস্ত দিয়ে দেওয়া হয়। যারা জয়েন নেই তারা জয়েন হয়ে যেও। আর যা কোশ্চেন আছে ওখানেই একটা কমেন্ট সেকশান করা থাকে, ওখানে কোয়েশ্চেন তুমি করতে পারবে, তো তুমি সেখানে কোয়েশ্চেন করে নিও। তো থ্যাংক ইউ সবাইকে, আর ভালো করে প্রিপারেশান করো। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, এবং বাকি যা কোয়েশ্চেন তোমাদের আছে যেগুলো আমি আজকে অ্যাটেন্ড করতে পারলাম না, সেই কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করবো। আর একটা নেক্সট ভিডিও করবো যেখানে তোমার হচ্ছে আমি যে তোমরা একটা প্ল্যান কী করে করবে। দেখো, প্ল্যান, প্রথম কথা আমি একটা কথা তোমাদের বলি, বিভিন্ন জন বিভিন্ন প্ল্যানিংয়ের কথা বলে, বা আমি আমার ব্যক্তিগত কথা বলি যে প্ল্যান সেরকম, দেখো প্ল্যান নিজেরই হয়। আমি যদি তোমাকে বলি যে আজকে তোমাকে 2টো বই পড়তে হবে, কমপ্লিট করতে হবে, 2টো চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, তুমি দেখবে সেটা করে উঠতে কেউ পারছো না। আমি স্ট্র্যাটেজি বলে দেবো তোমাকে যে তুমি কী করে কমপ্লিট করতে পারবে, বা তুমি কী করে সম্ভব কমপ্লিট করা, বা তোমার কোনটার পরে কোনটা স্টেপটা করলে সুবিধা হবে। বাট তোমাকে আমি বাউন্ডারি দিয়ে দিতে পারি না, কারণ আমি আমার নিজের কথা বলি, বাউন্ডারি মেনটেন করে আমি অতটা কমপ্লিট করতে পারি না। তো কিন্তু বাট তোমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ হাতে টাইম খুব কম, মাত্র 2 মাসের মতো টাইম আছে। তো তোমাকে ফুললি ফোকাসড হতে হবে। একটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আমাকে একটা গভর্নমেন্ট কলেজ চাই, একটা গভর্নমেন্ট কলেজ পেতে হবে, ঠিক আছে। কার কী হয়েছে দেখো, অনেকেরই সিবিটিতে বিভিন্ন প্রবলেম হয়েছে, সেটা আমিও জানি, তোমরাও জানো। সে সমস্ত আর ভাবনা চিন্তা করে লাভ নেই। যারা রিসেন্টলি পাস আউট ফ্রেশার, তারা একদম ডিটারমাইন্ডে তোমরা ভালো করে পড়ো এবং PBSC এক্সাম দাও। তোমরা ভর্তি হও না হও পরের ব্যাপার, ঠিক আছে। অন্তত দিলে এক্সামটা বুঝতে পারবে যে তোমার পজিশান কেমন আছে, ঠিক আছে। এটা আমার লাস্ট কথা, আমি বলে দিচ্ছি। এটা আমার মনে হয়, আমি আমার নিজের দিয়েও মনে হয়েছে যে PBSC এক্সামটা দেওয়া খুবই দরকার। তোমার কনফিডেন্সটাও একটা আলাদা লেভেলে বুস্ট আপ হয়, ঠিক আছে। তো যাই হোক, থ্যাংক ইউ আজকে সবাইকে। পরের ভিডিওতে আমি আরও ডিসকাস করবো, ঠিক আছে। থ্যাংক ইউ।